নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আমি আজকে তোমাদেরকে পড়াবো। দেখো করে লেখা আছে আবহাওয়া সঞ্চালনে ত্রিকোষ তথ্য বা টাইসেলুলার মডেল। এটা ব্যাখ্যা করো। আমি এই তথ্যটা তোমাদের সামনে এখন উপস্থাপন করব। দেখো, টাইসেলুলার মডেল এমনি দেখা যায় যে অনেক বড় বিষয়, কিন্তু হ্যাঁ সত্যি এটা অনেক বড় বিষয়, কিন্তু খুব সহজেই তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ক্লাসটি, দেখবে তোমাদের কাছে একদম সহজ মনে হবে এবং খুব সহজেই তোমরা এই টাইসেলুলার মডেল তোমরা ব্যাখ্যা করতে পারবে। ওকে, তাহলে দেখো যে টাইসেলুলার মডেল কি এবং কিভাবে আমি এর বর্ণনা দিব সেটা দেখো এর আগের একটা ক্লাস তোমরা দেখেছো, যেটা হলো বায়ুর চাপ বলয়ের সঙ্গে যে নিয়ত বায়ু সম্পর্ক, তার কিন্তু এই যে এইখানটা যে পৃথিবী জুড়ে আমি বিভিন্ন চাপ বলয়ের সঙ্গে যে নিয়ত বায়ু সম্পর্ক সে নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। তোমরা ওই ক্লাসটা যদি কেউ না দেখো তোমরা দেখে নিবে। ওই ক্লাসটা যদি দেখে নাও তাহলে তোমাদের টাইসেলুলার মডেল বুঝতে তোমাদের সহজ হবে। ওকে, তাহলে তোমাদের প্রথম কাজ কি হবে, যে বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক যে ক্লাসটা আছে আমার, সেই ক্লাসটা আগে তোমরা দেখে নিবে। ওই ক্লাসটা যদি তোমরা দেখে নাও, ভালো করে বুঝে নাও, তাহলে এই ক্লাসটা তোমার কাছে একদম ইজি মনে হবে। ওকে, তাহলে চলো আমরা আজকে আমাদের এই টাইসেলুলার মডেল বা আবহাওয়া সঞ্চালনের ত্রিকোষ তথ্যটা আমরা একবার দেখে নিই বা বুঝে নিই। দেখো এটা কি, এই ত্রিকোষ তথ্য, ত্রিকোষ মানে কি তিনটা কোষ, তিনটা সেল। এবার তিনটা সেল কি কি তিনটা কোষ। দেখো 1951 সালে 1951 সালে এই আবহাওয়া সঞ্চালনে মানে বায়ু সঞ্চালনে সব থেকে আধুনিকতম যে তথ্য উপস্থাপন করেন তিনি হলেন পলম্যান। এই পলম্যান আবহাওয়া সঞ্চালনে এই ত্রিকোষ তথ্যটি তিনি ব্যাখ্যা দেন এবং খুব বিজ্ঞানসম্মতভাবে তিনি এই তথ্যটি কিন্তু ব্যাখ্যা দেন এবং সেটা খুবই গ্রহণযোগ্য হয় সেই সময়ে, এবং এখনও সেটা খুবই গ্রহণযোগ্য। এই ত্রিকোষ তথ্য মডেলটি কে তাহলে 1951 সালে পলম্যান এই ত্রিকোষ তথ্যটি উপস্থাপন করেন। তিনি বলেন যে বায়ু সঞ্চালনের যে ত্রিকোষ, এই তিনটা কোষ আছে, তিনটা সেল আছে। কি কি দেখো, এখানে আমি লিখে দিয়েছি, তাড়াতাড়ি তাহলে হবে পড়াটা। দেখো এখানে কি আছে, হেডলি কোষ 1 নম্বর মানে হেডলি সেল, 2 নম্বরে কি আছে ফেরল কোষ মানে ফেরল সেল, 3 নম্বরে কি আছে মেরু কোষ বা পোলার সেল। এই তিনটা কিন্তু আমাদের এই কোষ, এই তিনটা কোষকে বলা হয় ত্রিকোষ। ওকে, তাহলে আমরা একটা করে জানবো, হেডলি কোষ, ফেরল কোষ, মেরু কোষ। ভীষণ মজা ক্লাসটা যদি তোমরা দেখবে তোমাদের কাছে কোনো কঠিনই মনে হবে না এবং কি সুন্দরভাবে তোমরা বিষয়টাকে উপস্থাপন করতে পারো। আমি এক করে তিনটা কোষ আমি তোমাদেরকে এখন বোঝাবো। এখানে দেখো সবার প্রথমে আছে হেডলি কোষ। ওকে, এই হেডলি কোষ উনি কি 1735 সালে মানে 1735 সালে এই জর্জ হেডলি তিনি প্রথম এই হেডলি কোষটি ব্যাখ্যা করেন। ওকে, হেডলি কোষটি ব্যাখ্যা করেন। এবার উনি এই তথ্যে কি বলছেন দেখো এইখানটায়, এবার এই চিত্রের মধ্যে চলে আসো। দেখো সবার প্রথমে কি আছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, তারপরে কি আছে কর্কটীয় উচ্চচাপ বলয়, তারপরে কি আছে মকরীয় উচ্চচাপ বলয়, এবং তার উপরে কি আছে সমুদ্রবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, নিচে কি আছে কুমুরবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, তারপরে আছে সমুদ্র উচ্চচাপ বলয়, তারপরে আছে কুমুরী উচ্চচাপ বলয়। ওকে, তাহলে আমরা এইখানটায় পরপর আমরা সবার প্রথমে কোনটা শিখবো, আমরা সবার প্রথমে দেখবো আমরা হেডলি কোষটা দেখবো। এবার হেডলি কোষ কিভাবে দেখবো, দেখো আমরা সবার প্রথমে এই জায়গায় আসি যে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়, তার উপরে কে কর্কটীয় উচ্চচাপ বলয়, তার নিচে কি আছে মকরীয় উচ্চচাপ বলয়। আমরা এই জায়গাটা আমরা দেখবো এখন একটু ভালো করে। এই জায়গাটা দেখো কি হয়, জায়গাটা হেডলি কোষ অবস্থান করেছে 0 থেকে 30 ডিগ্রি উত্তর এবং 0 থেকে 30 ডিগ্রি দক্ষিণের মধ্যে অবস্থান করেছে। এই যে এইটুক জায়গার মধ্যে হেডলি কোষ অবস্থান করেছে। তাহলে হেডলি কোষের অবস্থান 0 থেকে 30 ডিগ্রি নর্থ থেকে 0 থেকে 30 ডিগ্রি সাউথ দক্ষিণের মধ্যে অবস্থান করেছে। 1735 সালে জর্জ হেডলি এই তথ্যটি তার এই কোষটি উপস্থাপন করেন। এবার তিনি কি বলেন দেখো, নিরক্ষীয় নিম্নচাপ বলয় মানে কি, নিম্নচাপ মানে হলো সেই জায়গার বায়ু উষ্ণ হয়ে উপরে উঠে যায়। ওকে, তাহলে আমি এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরী উচ্চচাপ বলয়, এটাকে না তোমরা ফ্ল্যাট ভাবে পৃথিবীতে এইরকম বরাবর তোমরা ভাবো যে এখানে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এই জায়গায় হলো কর্কটীয় উচ্চচাপ বলয়, এই জায়গায় মকরী উচ্চচাপ বলয়।
ওকে, তাহলে মাঝখানেকে নিরক্ষীয় নিম্নচাপ বলা হয়, এই জায়গাকে কর্কটীয় উচ্চচাপ বলা হয়, আর এই জায়গাকে মকরীয় উচ্চচাপ বলা হয়। এইবার দেখো কি হয়, নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে বায়ু উষ্ণ ও আর্দ্র হয়ে উপরে উঠে যায়। উপরে উঠে গিয়ে এটা কি উষ্ণ বায়ু হালকা হয়ে কি হয়, নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে বায়ু উষ্ণ হালকা হয়ে উপরে উঠে যায়, এবং উপরে উঠে যাওয়ার পরে এ উত্তর দক্ষিণে ছিটকে যায়, উত্তরে আর দক্ষিণে ছিটকে যায়। এবং উত্তর দক্ষিণে ছিটকে যায় কেন? পৃথিবীর আবর্তন গতির বলে সৃষ্ট কোরিওলিস বলের ফলে। পৃথিবীর আবর্তন গতির বলে সৃষ্ট কোরিওলিস বলের ফলে এই উষ্ণ আর্দ্র বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে উষ্ণ আর্দ্র বায়ু উপরে উঠে গিয়ে উত্তর ও দক্ষিণে ছিটকে যায়, এবং উত্তর দক্ষিণে ছিটকে গিয়ে এই কর্কটীয় উচ্চচাপ বলয় এইখানটায়, আর এই জায়গায় কি মকরীয় উচ্চচাপ বলয়। এই এর কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় ঠিক উপরে এই জায়গায় যখন যায় তখন না ঠান্ডা হয়ে যায়, এই উপরে না ঠান্ডা হয়ে যায়। এবার ঠান্ডা হয়ে কি যখন শীতল ভারী হয়ে যায় তখন এই বায়ু ধীরে 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 নিচে নেমে আসে, কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলে নেমে আসে, এখানটা ভারী হয়ে যায়, নিচে নেমে আসে। নিচে নেমে এসে কি উচ্চচাপ সৃষ্টি করে। আবার এই জায়গা থেকে বায়ু কি হয়, এই নিম্নচাপ যে আছে, এটা নিম্নচাপ যখন হয় তার মানে এখানে টান, কিন্তু নিম্নচাপ যখন হয় মানে এখানে বায়ু উষ্ণ আর্দ্র হয়ে উপরে উঠে যায়, মানে এটা বায়ু শূন্যস্থান হয়। আর এই নিম্নচাপের টানে কর্কটীয় আর মকরীয় উচ্চচাপ বলয় থেকে বায়ু এখানে আসে। তাহলে দেখো ব্যাপারটা এখন কেমন হলো, মাঝখানে কি নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এই পাশে কি আছে কর্কটীয় উচ্চচাপ বলয়, এই পাশে কি আছে মকরীয় উচ্চচাপ বলয়। এইবার এখান থেকে কি হয়, এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে বায়ু উষ্ণ আর্দ্র হয়ে উপরে উঠে যায়, উপরে উঠে গিয়ে পৃথিবীর আবর্তন গতির বলে সৃষ্ট কোরিওলিস বলের ফলে বায়ু উত্তর ও দক্ষিণে ছিটকে যায়, উত্তর ও দক্ষিণে ছিটকে গিয়ে শীতল ও ভারী হয়ে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় নেমে আসে, এবং এই জায়গা থেকে শীতল ও ভারী বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে ছুটে আসে, এবং এই জায়গায় আসার পর আবার এই জায়গাতে বায়ু উষ্ণ আর্দ্র হয়ে উপরে যায়, উপরে উঠে গিয়ে আবার উত্তর দক্ষিণে ছিটকে যায়, আবার নেমে আসে, আবার নিরক্ষীয় নিম্নচাপ বলয় আসে, আবার উঠতে, এই যে চক্রটা চলতেই থাকে। নিরক্ষীয় নিম্নচাপ বলয় বায়ু উপরে উঠলো, উত্তর দক্ষিণে ছিটকে গেল, ভারী হয়ে নিচে নামলো, আবার নিরক্ষীয় নিম্নচাপ বলয় আসলো, আবার উষ্ণ আর্দ্র হয়ে উপরে উঠলো, এই যে চক্রটা চলতেই থাকে। আর বায়ু সঞ্চালনের এই চক্রটাকে বলা হয় হেডলি সেল বা হেডলি কোষ। এখানে চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, দেখো এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এই জায়গা থেকে বায়ু কি হয়, এই জায়গা থেকে বায়ু উষ্ণ আর্দ্র হয়ে উপরে উঠে যায়, উপরে উঠে গেল, এই জায়গা থেকে বায়ু উষ্ণ আর্দ্র উপরে উঠলো, উপরে উঠে গিয়ে কি হয়, উপরে উঠে গিয়ে কিন্তু উত্তর দক্ষিণে ছিটকে যায়, এই দিকেও ছিটকে গেল, আবার এই দিকেও ছিটকে গেল, দুই দিকে ছিটকে গেল। তারপরে কি হয়, এই বায়ু ভারী হয়ে কোথায় নেমে আসে, এখানে নেমে আসে কর্কটীয় উচ্চচাপ বলয়, এখান থেকে কোথায় নেমে আসে, এই জায়গায় নেমে আসে। তারপরে এই জায়গা থেকে বায়ু কোথায় আসে, এই জায়গায় আসে, এই জায়গা থেকে বায়ু কোথায় যায়, এই জায়গায় যায়। তারপরে এই জায়গা থেকে বায়ু আবার উপরে যায়। তাহলে দেখো এই জায়গাতে নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে বায়ু উষ্ণ আর্দ্র হয়ে উপরে উঠলো, উপরে উঠে গিয়ে উত্তর আর দক্ষিণে ছিটকে গেল, উত্তরে গিয়ে কর্কটীয় উচ্চচাপ বলয় নেমে আসলো, আর এখানে এসে মকরীয় উচ্চচাপ বলয় নেমে আসলো, এই জায়গা থেকে বায়ু আবার এই জায়গায় যায়। এই যে কোষটা চলতেই থাকে একেই বলা হয় কি, হেডলি কোষ। এইটা কি, এটা হেডলি কোষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো হেডলি কোষ। তাহলে তোমরা নিজেরাই কিন্তু হেডলি কোষ তোমরা বলতে হবে। তো হেডলি কোষে কি বলবে, হেডলি কোষে আমি একবার শুধু বলে দিই যে তোমরা কি বলবে, যে হেডলি কোষে, এই যে হেডলি কোষ বলবে যে 1735 সালে জর্জ হেডলি বায়ু সঞ্চালন সম্পর্কিত এই বায়ু সঞ্চালন সম্পর্কিত সঞ্চালন সম্পর্কে যে কোষটির কথা বলেন সেটা হলো, তার নাম অনুসারে একে বলা হয় হেডলি কোষ। এই হেডলি কোষে যে বায়ু কি হয়, এর উৎপত্তি কি হবে, তোমরা বলবে যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বায়ু উষ্ণ আর্দ্র হয়ে উপরে উঠে যায়, উপরে উঠে গিয়ে উত্তর ও দক্ষিণে ছিটকে গিয়ে পৃথিবীর আবর্তন গতির ফলে উত্তর ও দক্ষিণে ছিটকে যায়, পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কোরিওলিস বলের ফলে উত্তর দক্ষিণে ছিটকে গিয়ে শীতল ও ভারী হয়ে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় নেমে আসে, সেখান থেকে বায়ু আবার পুনরায় নিরক্ষীয় নিম্নচাপ বলয় আসে, সেখান থেকে বায়ু আবার উষ্ণ আর্দ্র হয়ে উপরে উঠে গিয়ে উত্তর দক্ষিণে ছিটকে যায়, এবং এইভাবে বায়ু সঞ্চালনের চক্রটি চলতেই থাকে, একে বলা হয় হেডলি কোষ। ওকে, আচ্ছা এইবার 2 নম্বরে আসো, ফেরোল কোষ। 2 নম্বরে কি, 2 নম্বরে হলো ফেরোল কোষ। এবার ফেরোল কোষ কি, ফেরোল কোষ দেখো এখানে কি আছে, সমুদ্রবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, আর এখানটা কি আছে, এখানটা আছে কুমুরবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এখানে কি আছে, সমুদ্রবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, এখানে কুমুরবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। দেখো তোমরা বলবে যে সমুদ্রবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় ও কুমুরবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়
এই দুটোই কত, এই 60 ডিগ্রি থেকে 65 ডিগ্রির মধ্যে অবস্থান করেছে, 60 থেকে 65 ডিগ্রির মধ্যে, উত্তর এবং দক্ষিণের মধ্যে দুটো অবস্থান করেছে। আর তোমরা যদি বলো যে ফেরল কোষ, ফেরল কোষ দেখো এই যে এইটুকু জায়গার মধ্যে ফেরল কোষ, এটা উত্তরের এইটুকু আর নিচে হলো এটুকু। তার মানে 30 ডিগ্রি নর্থ থেকে 60 ডিগ্রি নর্থ এবং 30 ডিগ্রি সাউথ থেকে 60 ডিগ্রি সাউথ এর মধ্যে অবস্থান করেছে কি ফেরল কোষ। তো কি বলবে যে বিজ্ঞানী ফেরল এই কোষটি উত্থাপন করেন। ফেরল কোষের বিস্তার 30 ডিগ্রি নর্থ থেকে 60 ডিগ্রি নর্থ এবং 30 ডিগ্রি সাউথ থেকে 60 ডিগ্রি সাউথের মধ্যে অবস্থান করেছে। এইবার কি বলবে যে এখানটা এবার কি বলবে দেখো, যে তোমরা বলবে যে সমুদ্রবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় ও কোমলবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় 60 থেকে 65 ডিগ্রি উত্তর এবং 60 থেকে 65 ডিগ্রি দক্ষিণের মধ্যে অবস্থান করেছে। এবার দেখো কি হয়, এই জায়গা থেকে ঠিক আগের মতনে দেখো, নিম্নচাপ মানে বায়ু উষ্ণ আর্দ্র হয়ে উপরে উঠে যায়। তাহলে এই জায়গা থেকে বায়ু উষ্ণ আর্দ্র হয়ে কোথায় উপরে উঠে যায়, উপরে উঠে গেল। ওকে, এই জায়গা থেকে এখান থেকে বায়ু কোথায় গেল, উপরে উঠে গেল। তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে বায়ু উষ্ণ আর্দ্র হয়ে উপরে উঠে যায়। উপরে উঠে গিয়ে শীতল ও ভারী হয়ে উপরে উঠে গিয়ে পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কোরিওলিস বলের ফলে এই বায়ু উত্তর দক্ষিণে ছিটকে যায়। এ চলে আসলো দক্ষিণে আর এ চলে গেল উত্তরে, এখান থেকে বায়ু ছিটকে যায় এবং ছিটকে গিয়ে শীতল ও ভারী হয়ে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় নেমে আসে। এইখানে নেমে আসে, এই কোথায় নেমে আসে, এই কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় নেমে আসে। ঠিক আগেরটার মতন ওরাও নেমে আসে, এ নেমে আসে। এবার নেমে আসার পরে কি হয়, এই যে এটা কি করবে উচ্চচাপ বলয় আর এটা কি আছে নিম্ন, এটাও কি উচ্চচাপ বলয়। তাহলে এই জায়গা থেকে বায়ু কোথায় যায়, এইখানটায় যায়। তাহলে এই জায়গা থেকে বায়ু কোথায় যায়, এইখানটায় যায়। আর এই জায়গা থেকে বায়ু কোথায় আসে, এইখানে আসে। তাহলে এইখানে দেখো এইখানেও একটা চক্র কাজ করে। তাহলে তোমরা এখানে কি বলবে যে সমুদ্রবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় ও কোমলবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় থেকে বায়ু উষ্ণ ও আর্দ্র হয়ে উপরে উঠে যায়। উপরে উঠে গিয়ে পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কোরিওলিস বলের ফলে উত্তর ও দক্ষিণে বায়ু ছিটকে যায় এবং ছিটকে গিয়ে শীতল ও ভারী হয়ে কর্কটীয় উচ্চচাপ বলয় ও মকরীয় উচ্চচাপ বলয়ে নেমে আসে। সেখান থেকে বায়ু আবার পুনরায় কর্কটীয় উচ্চচাপ বলয় ও মকরীয় উচ্চচাপ বলয়ের দিকে ছুটে যায়। ওকে, সরি, এই জায়গা থেকে বায়ু, এই জায়গা থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে বায়ু ওই ঊর্ধ্বমুখী হয়, উপরে উঠে কোথায় আসে, উত্তর দক্ষিণে ছিটকে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়ে নেমে আসে। কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে বায়ু পুনরায় আবার সমুদ্রবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় ও কোমলবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে ছুটে যায়। দেখো এইখানটায় এই উঠলো, এই দিকে আসলো, কর্কটীয় উচ্চচাপ বলয় নেমে আসলো, এইখানটায় গেল। এই যে দেখো পশ্চিমবঙ্গে যে গেল, এইটা এখানে গেল। আবার এইটাও কি দেখো, এই জায়গা থেকে উপরে উঠলো, এই দিকে গেল, নিচে নামলো, আবার এইখানে চলে আসলো। এই যে দুইটা চক্র, তাহলে এই দুইটা মিলে হলো হেডলি কোষ। আর এইটা হলো কি, এটা হলো ফেরল কোষ। ফেরল কোষ, এটা ফেরল কোষ, ফেরল কোষ। ওকে, এটা কি ফেরল কোষ। তাহলে ফেরল কোষ আশা করি তোমরা বুঝে গেছো। চিত্রটা খালি দেখবে, চিত্রটা দেখে একটু সুন্দর করে তোমরা বুঝবে যে আমি কি বললাম সেটা দেখবে। আচ্ছা, তাহলে ফেরল কোষ হয়ে গেল। এইবার কে বাকি থাকলো, এইবার আমাদের বাকি থাকলো কি, এই যে 3 নম্বরে মেরু কোষ। দেখো মেরু কোষও কি, মেরু কোষও ঠিক একই রকম। মেরু কোষও দেখো কি, এখানে সমুদ্র উচ্চচাপ বলয় আর এখানে কি আছে কোমল উচ্চচাপ বলয়। তাহলে এখানটা দেখো কি হয়, এইখানেও কি হয়, এই যে এই জায়গা থেকে সমুদ্রবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় আর কোমলবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, এই জায়গা থেকে বায়ু, এই দুইটা নিম্নচাপ বলয় কিন্তু এই জায়গা থেকে বায়ু উষ্ণ আর্দ্র হয়ে উপরে উঠে যায়, উঠে যায়। এখান থেকে বায়ু এই উপরে উঠে যায়। এবার উপরে উঠে গিয়ে কি হয়, উপরে উঠে গিয়ে এই বায়ু উত্তর দক্ষিণে ছিটকে যায়। এই ছিটকে যায় এই দিকে আর এ ছিটকে আসে এই দিকে, উত্তর দক্ষিণে ছিটকে যায়। ছিটকে গিয়ে শীতল ও ভারী হয়ে কার জন্য ছিটকে যায়, যে পৃথিবীর আবর্তন গতি বলে সৃষ্ট কোরিওলিস বলের ফলে। আচ্ছা, তারপরে এই বায়ু কোথায় যায়, এই যে কর্কটীয় সমুদ্র উচ্চচাপ বলয়ে নেমে আসে, এইখানে কোমল উচ্চচাপ বলয়ে নেমে আসে। এই উচ্চচাপ বলয় থেকে বায়ু কোথায় ছুটে আসে, এই যেখান থেকে এখানে ছুটে আসে, তখন এই বায়ু এখান থেকে এই জায়গায় ছুটে আসে। এই জায়গা থেকে বায়ু কোথায় যায়, এই জায়গায় ছুটে যায়। এই যে চক্রাকারটা চলতে থেকে ছুটে গেল, উপরে উঠলো, এইদিকে এই এখান থেকে বায়ু উপরে উঠলো, এখান থেকে এই জায়গায় গেল, নিচে নামলো, এখান থেকে এখানে আসলো, আবার উষ্ণ হয়ে এখানে উঠলো। এইখানেও দেখো সেম পেজ, এই জায়গা থেকে
এই জায়গা থেকে বায়ু উষ্ণ হয়ে উপরে উঠলো, তারপরে একটু উপর দিয়ে এইখানে আসলো, এই জায়গা থেকে আবার উচ্চচাপে নামলো, উচ্চচাপ থেকে আবার নিম্নচাপে গেলো, এইটা উষ্ণ হয়ে উপরে উঠলো। এই যে চক্রাকার দেখো চলতেই আছে, এইখানটাও চলতে আছে, এইকে বলা হয় কি বলতো, এইটা হলো মেরুকোষ বা পোলার সেল। তাহলে এইখানটা দেখো তোমরা কি বলবে, এইখানটা দেখো এইটাই দেখো এইটাই এইখানের মধ্যে অবস্থান করেছে, এটা এইখানে অবস্থান করেছে, তার মানে কত তোমরা বলে 60 ডিগ্রি নর্থ থেকে 60 ডিগ্রি সাউথ, মানে 60 ডিগ্রি দক্ষিণ উত্তর থেকে 90 ডিগ্রি উত্তরের মধ্যে উত্তর, এবং 60 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণের মধ্যে অবস্থান করেছে মেরুকোষ। ওকে, অবস্থান করেছে মেরুকোষ। এবার মেরুকোষ উৎপত্তি কি লিখবে তোমরা এখানটা বলবে যে সমুদ্রবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় ও কুমুরবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় থেকে বায়ু উষ্ণ ও আর্দ্র হয়ে উপরে উঠে যায়, উপরে উঠে গিয়ে পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কোরিওলিস বলের ফলে উত্তর ও দক্ষিণে ছিটকে যায়, উত্তর ও দক্ষিণে ছিটকে, উত্তর দক্ষিণে ছিটকে গিয়ে শীতল ও ভারী হয়ে সমুদ্র উচ্চচাপ বলয় ও কুমুর উচ্চচাপ বলয়ে নেমে আসে, এবং সেখান থেকে বায়ু আবার এই উচ্চচাপ বলয় সমুদ্র উচ্চচাপ বলয় ও কুমুর উচ্চচাপ বলয় থেকে বায়ু আবার সমুদ্রবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় ও কুমুরবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, এবং এই বায়ু আবার উষ্ণ হয়ে উপরে যায়। এই চক্রাকার মেরু অঞ্চলও চলতে থাকে। একেই বলা হয় কি, একেই বলা হয় মেরুকোষ। এটাই বলা কি মেরুকোষ, মেরুকোষ। তাহলে কি সুন্দর করে তোমরা কিন্তু এখানটা একদম হেডলি কোষ, ফেরল কোষ, মেরুকোষ, মেরুকোষ সুন্দর করে কিন্তু তোমরা একদম বুঝতে পারলে, এবং তোমরা একবার এটা বাড়িতে দেখবে, দেখবে তোমাদের পড়া ইজি একদম হয়ে যাবে। কিন্তু এই চিত্রটা কিন্তু রেখে দিতে লাগবে, শুধু এইটা দেখে দেখেই তোমরা এইটা যদি এটা জানা থাকবে তাহলে এটা সুন্দর করে তোমরা একদম বুঝে যাবে, এবং তোমরা এটা লিখতেও পারবে। ওকে, এইবার দেখো এই তথ্যটার কি গুরুত্ব। আমি এবার যদি মনে করো তোমরা সবার নিচে লিখলে যে আবহাওয়া সঞ্চালনের ত্রিকোষ তত্ত্বের সবার নিচে লিখলে যে এর গুরুত্ব, যে এর কি আছে, এর গুরুত্ব কি আছে। ওকে, আমরা গুরুত্বটা একবার দেখে নিব যে কি আছে এর গুরুত্বটা, যে একবার এখানে লিখে নিই যে গুরুত্ব। দেখো সুন্দরভাবে বলবে, তোমরা বলবে যে আবহাওয়া সঞ্চালনে যতগুলো আধুনিকতম তথ্য আছে তার মধ্যে সব থেকে গ্রহণযোগ্য তথ্য হলো পলম্যানের আবহাওয়া বইয়ে ত্রিকোষ তথ্য। কার? পলম্যান। কি নাম? পলম্যান। পলম্যানের ত্রিকোষ তথ্য সব থেকে আধুনিকতম তথ্য। এই তথ্যের সাথে কি কি জানা যায় তোমরা বলবা যে এই তথ্যের সাহায্যে, এটা দেখো এই যে উপরে দিয়ে গেল এটা কি, এটা বায়ু, দেখো উলম্ব, এটা উলম্ব বণ্টন, আর যখন নিচ দিয়ে গেল এটা কি অনুভূমিক বণ্টন। তাহলে বায়ু সঞ্চালনের উলম্ব বণ্টন, উলম্ব সঞ্চালন আর অনুভূমিক সঞ্চালন, মানে বায়ুর উলম্ব এবং অনুভূমিক সঞ্চালনের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেওয়া যায় এই তথ্যের সাহায্যে। ওকে, আর কি দেখো বায়ু চাপ বলয়গুলো থেকে নিয়ত বায়ু চাপ বলয় আর নিয়ত বায়ু দেখো সম্পর্কযুক্ত। যে তোমরা এখানে বলবে যে বায়ু চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর একটি সম্পর্ক খুঁজে পাওয়া যায় এই তথ্যে। বায়ু চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর একটি সম্পর্ক খুঁজে পাওয়া যায় এই তথ্যে। আচ্ছা, আর কি? আর বলবে একটা বায়ু এসেছিল জেট বায়ু, পরে জেট বায়ু নিয়ে আমি আলোচনা করবো। এই জেট বায়ুর অবস্থান সম্পর্কেও এই তথ্য একটা ধারণা দেয়, মানে জেট বায়ু সম্পর্কে একটা তথ্য এই তথ্যে আমরা পেয়ে থাকি। ওকে, আর পৃথিবী যে বিভিন্ন জায়গায় যে বায়ুর যে তোমার সঞ্চালনের যে ভারসাম্য, পৃথিবীর যে তাপের একটা ভারসাম্য, মানে এই তথ্যের সাহায্যে কি বলতো পৃথিবীর যে একটা তাপের ভারসাম্য সেটা কিন্তু জানা যায়। তাহলে এই তথ্যের সাহায্যে কী কী জানা যায়? এক নম্বর তোমরা কি বলবে যে বায়ুর উলম্ব ও অনুভূমিক বণ্টন সম্পর্কে একটা বিজ্ঞানসম্মত ধারণা পাওয়া যায়। দুই নম্বরে কি বায়ু চাপ বলয় আর নিয়ত বায়ুর মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কে একটা বিজ্ঞানসম্মত প্রমাণ পাওয়া যায়। তারপরে কি যে এই তথ্যের সাহায্যে কি বায়ু বললাম, জেট বায়ুর অবস্থান জানা যায়। আর আরেকটা কি পৃথিবীর তাপের যে ভারসাম্য সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় এই তথ্যের সাহায্যে। তাহলে এটাই হলো আজকে আমাদের আবহাওয়া সঞ্চালনের ত্রিকোষ তত্ত্ব বা ট্রাইসেলুলার মডেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটা একটু ভালো করে তোমরা দেখবে তোমরা নিশ্চয়ই বুঝবে এবং চিত্র সহ ব্যাখ্যা করতে পারবে। ধন্যবাদ।